ইরান যুদ্ধের 7 নম্বর দিনে একটি বড়সড় সাফল্য এলো ইরানের পথে। সত্যি সত্যি বেঁচে রয়েছেন মুসলিম বিশ্বের এই ক্ষমতাধর নেতা। এবার কঠিন যুদ্ধের ডাক দিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার ফলে ঘুম উড়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। কিন্তু প্রশ্ন হলো, আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরেও কিভাবে যুদ্ধের ডাক দিলেন? খেলা হবে, ইরান খেলবে, এই খেলা থামাবে না। আমরা যারা মনে করতেছি যে আরব দেশগুলোতে যারা আমাদের বাঙালি ভাইরা আছেন, অনেকে বলেন যে ভাই এই যুদ্ধটা কতদিন যাবে, লম্বা সময় যে যাবে। আমার আজকের এই নিউজটা তার হচ্ছে প্রমাণ। দেখাই দিছে যে জিনিসটা ছোট, কিন্তু এটা যে ধামাকাটা, এটা বিশাল প্রভাব তৈরি করেছে। গত 72 ঘন্টায় ঠিক কি এমন বোমা ফেটেছে যার শব্দে ওয়াশিংটন পর্যন্ত কেঁপে উঠেছে, সেটাই আজ আমরা একসঙ্গে ডিকোড করব। ইতিহাসের চাকা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে দর্শক। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের বুকে তিনি একাই বাঘের মতো ঝাঁপিয়ে পড়বেন আর পেছনে ন্যাটো বাহিনী তালি বাজাবে, কিন্তু না, খেলাটা এবার সম্পূর্ণ ঘুরে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য কাটাকাটি শুরু করেছেন। শুধু কান্নাকাটি নয়, তিনি হুমকিও দিচ্ছেন যে যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তাহলে পরমাণু বোমা ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। ইরানের হাতে 80,000 ড্রোন রয়েছে। ইরানের এই ড্রোনের অ্যাটাকেই আমেরিকা অনেকটা নাস্তানাবুদ এবং তার ইচ্ছামতো যুদ্ধে আগাতে পারছে না, অনেক ক্ষেত্রে পিছিয়েও যাচ্ছে। এই 80,000 ড্রোন রয়েছে ইরানের হাতে। ইরান যুদ্ধে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র যে কি পরিমাণ তার খেসারত দিতে হচ্ছে সেটা অকল্পনীয়। একটা শিরোনাম বলি আপনাদেরকে, তাতেই বুঝতে পারবেন যে কি পরিমাণ গচ্চা যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের $20,000 ড্রোন ঠেকাতে, $20,000 অর্থাৎ যে ড্রোনের দাম 20,000 টাকা তার নির্মাণ খরচ, সেইটা ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ $40 লাখ। هی میگن ما ناو فرستادیم طرف ایران. এবার কঠিন যুদ্ধের ডাক দিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার ফলে ঘুম উড়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। কিন্তু প্রশ্ন হলো, আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরেও কিভাবে যুদ্ধের ডাক দিলেন? বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি এবার খোরামশার 4 দিয়ে ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছেন। আসুন বিষয়টি বুঝি। গেল 1 মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ব রাজনীতিতে যখন শোক আর অনিশ্চয়তার ছায়া, ঠিক এমনই পরিস্থিতিতে অভাবনীয় ডিজিটাল বিস্ফোরণ ঘটল। খামেনির ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে শুক্রবার ভোরে আসা একটি পোস্ট এখন ওয়াশিংটন থেকে তেল আবিব সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কি ছিল তার সেই পোস্টে? সেই পোস্টে খামেনি একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি এবং হাড় হিম করা কয়েকটি শব্দ লিখেছেন। সেখানে লেখা ছিল, খোরামশারের মুহূর্ত এখন দিগন্তে। ফার্সি ভাষায় লেখা সেই ছবির নিচে আরও যুক্ত ছিল, এটি ইরানের তরুণদের হাতে তৈরি, যা ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড পুড়িয়ে দিতে সক্ষম। এই পোস্টের পর থেকেই ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের। কি এই খোরামশার 4? খোরামশার 4 আসলে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইরানের তরুণেরা তৈরি করেছে। এর পাল্লা 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। এটি প্রায় 1800 কেজি ওজনের বিশাল ওয়্যারহেড বা বিস্ফোরক বহনে সক্ষম। 10 মিটারের এই মারণাস্ত্রটি সরাসরি শত্রুর দুর্ভেদ্য দুর্গ ধ্বংস করে দিতে পারে মুহূর্তেই। এই পোস্টটি কেবল ফাঁকা আওয়াজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ পোস্টের ঠিক 24 ঘন্টা আগে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সংলগ্ন 27 নম্বর স্কোয়াড্রন বিমান ঘাঁটিতে আছড়ে পড়েছে খোরামশার 4 মিসাইল। ইরানি বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে 1 টন ওজনের বিস্ফোরক নিয়ে মিসাইলগুলো সরাসরি তেল আবিবের বুকে আঘাত এনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অত্র অঞ্চলে। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট নিয়ে গোয়েন্দা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, আইআরজিসি কোন কট্টরপন্থী গোষ্ঠী কি এখন তেহরানের ক্ষমতায় লাগাম ধরেছে, নাকি খামেনির ডিজিটাল অস্তিত্বকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো বৃহত্তর যুদ্ধের ছক কষছে ইরান, নাকি সত্যি সত্যি বেঁচে রয়েছেন মুসলিম বিশ্বের এই ক্ষমতাধর নেতা? গত 72 ঘন্টায় ঠিক কি এমন বোমা ফেটেছে যার শব্দে ওয়াশিংটন পর্যন্ত কেঁপে উঠেছে, সেটাই আজ আমরা একসঙ্গে ডিকোড করব। ইতিহাসের চাকা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে দর্শক। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের বুকে তিনি একাই বাঘের মতো ঝাঁপিয়ে পড়বেন আর পেছনে ন্যাটো বাহিনী তালি বাজাবে, কিন্তু না, খেলাটা এবার সম্পূর্ণ ঘুরে গেছে। ট্রাম্পের ইগো আজ এমন একটা দেওয়ালে ধাক্কা খেয়েছে যা তিনি স্বপ্নেও ভাবেননি। ব্রিটেন, ফ্রান্স, স্পেন, এমনকি জার্মানি, যারা আমেরিকার ছায়া হয়ে থাকতো, তারা আজ ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। তাহলে ন্যাটো কি ভাঙনের পথে, নাকি ইউরোপ আমেরিকার দাদাগিরি থেকে মুক্তি চাইছে? প্রিয় দর্শক, আজ আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে গত 70 বছরের সমীকরণ বদলে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা কি দেখে আসছি? আমেরিকা যেখানেই হামলা করতে যায়, হোক সেটা ইরাক, আফগানিস্তান বা লিবিয়া, চোখ বন্ধ করে তাদের পেছনে থাকে ন্যাটো। বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং ইউরোপের এই শক্তিধর দেশগুলো, তাদের নীতি ছিল পরিষ্কার, আমেরিকার উপর হামলা মানে আমাদের সবার উপর হামলা। কিন্তু এবার ইরানের ইস্যুতে যা ঘটছে তা আমেরিকার জন্য কেবল অপমানজনক নয়, রীতিমতো লজ্জাজনক। ডোনাল্ড ট্রাম্প হয়তো তার ইগো স্যাটিসফাই করার জন্য
অথবা দুনিয়াকে দেখানোর জন্য যে আমিই বস ইরানের উপরে অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছিলেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এখন 2026 সাল, এটা 2003 সাল নয়। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তে ইউরোপের দেশগুলো শুধু নাই বলেনি, তারা প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছে। ব্রিটেন তাদের বিমান ঘাঁটি দিতে অস্বীকার করেছে, স্পেন আমেরিকার যুদ্ধ বিমানকে তাদের আকাশে ঢুকতেই দিচ্ছে না, আর ফ্রান্স তো এক ধাপ এগিয়ে আমেরিকার সমকক্ষ হওয়ার ঘোষণা দিয়ে বসেছে। যে ইউরোপকে ট্রাম্প এতদিন কাগুজে বাঘ মনে করতেন, সেই ইউরোপ আজ ট্রাম্পকে মনে করিয়ে দিচ্ছে আমরা তোমার চাকর নই। প্রিয় দর্শক, পাওয়ার ইকুয়েশন বা ক্ষমতার ভারসাম্য আজ আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে এরকম দুলছে। আজকের আলোচনায় আমরা গভীরে যাব, তবে তার আগে দেখে নিই আজকের এই এপিসোডের প্রধান ব্রেকিং নিউজগুলো, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন, বা বলা ভালো আমেরিকার সবসময়ের সঙ্গী, এবার ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানে হামলার জন্য ব্রিটেনের মাটি ব্যবহার করা যাবে না। ট্রাম্পের ধমক বনাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাল্টা জবাব। কি ঘটেছে পর্দার আড়ালে? দ্বিতীয় খবর, যা আরও চমকপ্রদ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, যাকে ট্রাম্প এতদিন অবজ্ঞা করতেন, তিনি এবার ইউরোপের নতুন নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। ম্যাক্রো ঘোষণা করেছেন ফ্রান্স তার পারমাণবিক অস্ত্র বাড়াবে, কিন্তু কাউকে হিসাব দেবে না। ইউরোপকে আমেরিকার প্রভাবমুক্ত করার এই ডাক কি ন্যাটোর কফিনের শেষ ব্রেক? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেনের অভাবনীয় সাহস। আমেরিকার যুদ্ধবিমানকে রিফিউলিং বা তেল ভরার অনুমতি না দিয়ে ফিরিয়ে দিয়েছে স্পেন। ট্রাম্প রেগে গিয়ে স্পেনের সাথে বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার ঘোষণা করেছে, কিন্তু সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে জার্মানি এবং পুরো ইউরোপীয় ইউনিয়ন। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত ঘটনাগুলোর বিশ্লেষণ করব, তাই কোনো অতিরিক্ত কথা নয়, একদম পয়েন্ট টু পয়েন্ট পারফেক্ট লজিক দিয়ে আলোচনা হবে। আজ 5ই মার্চ বৃহস্পতিবার দুপুর 1টায় এই খবর পড়ছি। আসুন প্রথমে কথা বলি কাকে নিয়ে, ব্রিটেনকে নিয়ে কথা বলি। দেখুন, আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্ককে বলা হয় স্পেশাল রিলেশনশিপ, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবার যা করলেন তা এই সম্পর্কের মূল সেটাতে কুড়ুল মেরেছে। ঘটনাটা একটু বুঝুন। ইরানের উপরে হামলা চালানোর জন্য আমেরিকার প্রয়োজন ছিল স্ট্র্যাটেজিক লোকেশন। ব্রিটেনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস বা বিমান ঘাঁটি আছে, একটা হলো RAF ফেয়ারফোর্ড এবং অন্যটি হচ্ছে ভারত মহাসাগরের বুকে দিয়াগো গার্সিয়া। যদিও দিয়াগো গার্সিয়া আমেরিকা লিজ নিয়ে রেখেছে, কিন্তু চুক্তির ক্লজ অনুযায়ী সেখান থেকে কোনো অফেন্সিভ অ্যাটাক বা আক্রমণাত্মক হামলা চালাতে গেলে ব্রিটেনের অনুমতি লাগবে। কিন্তু ট্রাম্প ধরে নিয়েছিলেন স্টারমার তো আমার পকেটের লোক, অনুমতি ও তো কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু কিয়ার স্টারমার মুখের উপরে না বলে দিলেন। তিনি আজ পরিষ্কার বললেন, আমি ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানকে মারার অনুমতি দেব না। কিন্তু কেন? কারণ ইতিহাস। 2003 সালের কথা মনে আছে দর্শক? তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ আর ব্রিটেনের টনি ব্লেয়ার। আমেরিকা মিথ্যে বলেছিল সেই সময় যে ইরাকের সাদ্দাম হোসেনের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী মারণাস্ত্র আছে। সেই মিথ্যে তথ্যের ভিত্তিতে ব্রিটেন আমেরিকার সাথে যুদ্ধে নেমেছিল, আর তার ফলাফল কি হয়েছিল? ইরাক ধ্বংস হয়েছিল, লাখ লাখ মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। আজ পর্যন্ত ব্রিটেন সেই গ্লানি বা অনুশোচনা ভোগে। তারা মনে করে আমেরিকার কথায় নেচে তারা নিজেদের হাত রক্তে যে রঞ্জিত করেছিল সেখানে আমেরিকারই সব দোষ। স্টারমার এবার সেই ভুল করতে চাননি। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন, আগে জাতিসংঘে যাও, অনুমতি নাও, আলোচনা করো, তারপর যুদ্ধের কথা ভেবো। এবার এতে ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল? দেখুন, ট্রাম্প তো ট্রাম্পই। তিনি খেপে গিয়ে ব্রিটেনকে এবং স্টারমারকে স্টুপিড বা বোকা বলে গালি দিলেন। তিনি বললেন, তোমরা আমাদের সাথে আসছো না, তোমরা ভুল করছো। এমনকি তিনি চার্চিলের প্রসঙ্গ টেনে এনে স্টারমারকে অপমান করার চেষ্টা করলেন। কিন্তু স্টারমার যে জবাবটা দিলেন সেটা প্রতিটি সার্বভৌম দেশের জন্য শিক্ষার বিষয়। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, ব্রিটেনের স্বার্থ দেখা আমার কাজ, ডোনাল্ড ট্রাম্পের নয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন, কিন্তু আমার দেশের জনগণকে নিরাপদ রাখা আমার প্রথম দায়িত্ব। দেখুন দর্শক, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। ব্রিটেন কি ইরানের বন্ধু হয়ে গেছে? না। ব্রিটেন বলছে, ইরান যদি আমাদের উপরে হামলা করে আমরা আত্মরক্ষা করব, মানে ইরানের উপরে হামলা করব, অ্যাকশন নেব, সেটা যাই হোক না কেন। কিন্তু ট্রাম্প, তোমার ইগল লড়াইয়ে বা তোমার শুরু করা যুদ্ধে আমরা আগ বাড়িয়ে অংশ নেব না। সুতরাং আজ আমেরিকা একা হয়ে যাচ্ছে। যে ব্রিটেন আফগানিস্তানে, ইরাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে আমেরিকার সাথে, তারা আজ বলছে তোমরা লড়ো, আমরা নেই। এটা ট্রাম্পের জন্য কত বড় চাপের আঘাত তা কি আপনারা অনুভব করতে পারছেন? আচ্ছা, এবার আসি ফ্রান্সের দিকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, এই মানুষটাকে নিয়ে ট্রাম্প এবং আমেরিকার মিডিয়া অনেক হাসি ঠাট্টা করেছে। গত 1.5 বছর ধরে ট্রাম্প বারবার ম্যাক্রোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, তার মেসেজ লিক করেছেন, তাকে দুর্বল বলেছেন। কিন্তু এখন ম্যাক্রো সেই অপমানের বদলা সুদে আসলে প্রতিশোধ হিসাবে নিচ্ছেন। ফ্রান্স এখন ইউরোপের নেতৃত্ব দিচ্ছে। ম্যাক্রো খুব ঠান্ডা মাথায় বুঝে গেছেন আমেরিকাকে বিশ্বাস করা যায় না। আমেরিকা আজ আছে, কাল নেই।
তাই ইউরোপকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ম্যাক্রো একটা শব্দ ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। তিনি কি করলেন? তিনি ঘোষণা দিলেন ফ্রান্স তার পারমাণবিক বা নিউক্লিয়ার সক্ষমতা বাড়াবে। কিন্তু সবচেয়ে ভয়ের বা চমকে দেওয়ার বিষয় হলো তিনি বললেন আমি আমার কাছে কতগুলো নিউক্লিয়ার বোমা আছে বা আমি নতুন কটা বানাচ্ছি তার হিসাব কাউকে দেব না, এমনকি আমেরিকাকেও না। এবার সিরিয়াসলি বলুন তো, এতদিন আমরা জানতাম অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রকরণের কথা, আর ফ্রান্স আজ কি বলছে? আমি বানাচ্ছি কিন্তু বলবো না। কেন? কারণ তিনি আমেরিকাকে এবং রাশিয়াকে দুজনকেই একটা বার্তা দিতে চান। বার্তাটা হলো ইউরোপ এখন আর অসহায় নয়। ম্যাক্রো আরও এক ধাপ এগিয়ে বললেন ইউরোপের যে দেশগুলো আমেরিকার উপর ভরসা করে বসে আছে তাদের বলছি আমার কাছে এসো, আমি তোমাদের নিউক্লিয়ার প্রোটেকশন দেব। চিন্তা করুন দর্শক, পোল্যান্ড, জার্মানি, সুইডেন যারা রাশিয়ার ভয়ে আমেরিকার দিকে তাকিয়ে থাকতো, ফ্রান্স তাদের বলছে আমি আছি। ফ্রান্স নিজের সাবমেরিন থেকে ছবি প্রকাশ করে শক্তি প্রদর্শন করছে এই মুহূর্তে। জানেন কি এর মানে? কি এর মানে? ফ্রান্স নিজেকে ইউরোপের আমেরিকা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা বলছে ট্রাম্পের মুডের উপর আমাদের নিরাপত্তা নির্ভর করতে পারে না। ম্যাক্রো আমেরিকার যে নিষেধাজ্ঞা, ট্যারিফ বাড়ানোর যে হুমকি, সেই হুমকিকে পাত্তাই দিচ্ছে না। তিনি বলছেন যা করার করো, আমাদের অর্থনীতি শক্তিশালী, আমাদের হাতে প্রযুক্তি আছে, আমাদের হাতে ভেটো পাওয়ার আছে, আমরা ভয় পাই না। দর্শক, আমেরিকার জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে? যে ন্যাটোকে তারা তৈরি করেছিল রাশিয়ার বিরুদ্ধে, সেই ন্যাটোর পেটের ভিতরে তৈরি হচ্ছে আর একটা নতুন জোট যার নেতৃত্বে ফ্রান্স, আর লক্ষ্য আমেরিকা ছাড়া চলো। এবার দর্শক, এই পুরো নাটকে আরেকজন অপ্রত্যাশিত খেলোয়াড় বেরিয়ে আসছে যার নাম স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাnchez যা করলেন তা আক্ষরিক অর্থেই সাহসের চরম সীমা। আমেরিকা চেয়েছিল তাদের যুদ্ধ বিমানগুলো স্পেনের মাটিতে নামবে, তেল ভরবে এবং তারপর ইরান বা মধ্যপ্রাচ্যে গিয়ে হামলা চালাবে। এটা একটা সাধারণ প্রক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু স্পেন সোজা বলে দিল না, আমার দেশের মাটি বা আকাশ ব্যবহার করে তোমরা যুদ্ধ করতে পারবে না। শুধু না বলেই স্যাnchez ক্ষান্ত হননি, তিনি এমন একটা নৈতিক বক্তৃতা দিলেন যা ট্রাম্পের গালে থাপ্পড়ের মতো লেগেছে। স্যাnchez বললেন সরকারের কাজ হলো মানুষের জীবন উন্নত করা, যুদ্ধ বাঁধিয়ে মানুষের জীবন ধ্বংস করা নয়। যারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যুদ্ধের ধোঁয়া তৈরি করে, স্পেন তাদের সাথে নেই। তাহলে ভাবুন একবার, একজন বিশ্ব নেতা আমেরিকার মতো সুপার পাওয়ারের মুখের উপরে বলছেন তোমরা নিজেদের ব্যর্থতা ঢাকতে যুদ্ধ করছো। আচ্ছা, এতে ট্রাম্পের প্রতিক্রিয়া কি ছিল? তীব্র এবং অপরিপক্ক। তিনি সাথে সাথে ঘোষণা করে দিলেন স্পেনের সাথে আমি সব ধরনের বাণিজ্য বন্ধ করব, স্পেনের উপর আমি নিষেধাজ্ঞা দেব। ট্রাম্প ভেবেছিল এই হুমকিতে স্পেন ভয় পেয়ে যাবে, স্পেনের অর্থনীতি ধসে পড়বে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে স্পেন একা নয়, স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আরেকজন, জার্মানির চ্যান্সেলর এবং ফ্রেডরিক মার্জ। জার্মানি এতদিন মোটামুটি চুপ ছিল, তাই না? আমরা সবাই জানি। কিন্তু যখনই ট্রাম্প স্পেনের উপরে এই বাণিজ্যিক হামলার হুমকি দিলেন, জার্মানি বাঘের মতো গর্জন করে উঠেছে। জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিল স্পেন একা নয়, স্পেনের উপর যদি কোনো ট্রেড ট্যারিফ বা নিষেধাজ্ঞা আসে তবে সেটা পুরো ইউরোপের উপরে হামলা বলে গণ্য হবে, আর আমরা সবাই মিলে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। সুতরাং দর্শক, আমেরিকা আজ ইউরোপকে ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই কোণঠাসা। তারা বুঝতে পারছে না এই ইউরোপ আর আগের ইউরোপ তো এক নেই, এরা একজোট হচ্ছে এবং সেই ঐক্যের সিমেন্ট হলো আমেরিকা বিরোধী মনোভাব। এখন প্রশ্ন হলো এই যে আমেরিকা একা হয়ে যাচ্ছে, এর ফলাফল কি? দর্শক, জিও পলিটিক্সের শূন্যস্থান বা ভ্যাকিউম বলে কিছু থাকে না। আমেরিকা যখনই পিছু হটবে বা একা হবে, সেই জায়গা কেউ না কেউ নেবে। আমরা কি তবে একটা মাল্টিপোলার বা বহু মেরুর পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমেরিকার দাদাগিরি আর চলবে না? নাকি এই বিভাজন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে? কারণ যখন এই বড় বড় শক্তিগুলো নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে, তখন ছোট ছোট সংঘাতগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমেরিকা চেয়েছিল ইরানকে শিক্ষা দিতে, কিন্তু উল্টো নিজেরাই শিক্ষার পাত্র হয়ে গেল। ট্রাম্প চেয়েছিলেন ন্যাটোকে ব্যবহার করতে, কিন্তু ন্যাটো আজ তাকেই প্রত্যাখ্যান করল। এখন এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমেরিকার বিশ্বমরণের দিন শেষ। দুনিয়া এখন আর একজনের কথায় চলে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার আসছে এবং এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেবেন। প্রশ্নটা হলো, ইউরোপ যেভাবে আমেরিকার হাত ছেড়ে দিচ্ছে, এর ফলে কি পৃথিবী আরো নিরাপদ হলো নাকি আরো বেশি বিপজ্জনক হয়ে উঠলো? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি শুরু করেছেন। শুধু কান্নাকাটি নয়, তিনি হুমকিও দিচ্ছেন যে যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তাহলে পরমাণু বোমা ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং এই যুদ্ধ বিরতি করারও ইচ্ছা তাদের নেই। খুবই মারাত্মক তথ্য হচ্ছে, গত 7 দিনে আমেরিকার স্টক মার্কেট থেকে $2 ট্রিলিয়ন বেশি উধাও হয়ে গেছে। এছাড়া প্রতিদিন আমেরিকার অফেন্স এবং ডিফেন্সের জন্য, অর্থাৎ হামলা চালানোর জন্য এবং হামলা ঠেকানোর জন্য প্রতিদিন গড়পড় তা প্রায় $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি বেশি খরচ হচ্ছে। খেয়াল করুন সুপ্রিয় দর্শক,
আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো অনেকের মাঝে ছড়িয়ে দিন। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এর ভিতরে আরো দারুণ খবর আছে। গালফ স্টেট অর্থাৎ কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত আমেরিকা থেকে তাদের টোটাল ইনভেস্টমেন্ট, যত বিনিয়োগ করা অর্থ আছে তা সব ফেরত আনার চিন্তা করছে। এরই মধ্যে ইউরোপের বাজারে জেট ফুয়েল, বিমান পরিচালনা করার জন্য যে সমস্ত তেল লাগে, জ্বালানি লাগে, তার দাম 70% বেড়ে গেছে। এছাড়া এভারেজ তেলের দাম বেড়েছে প্রায় 20 থেকে 50 ভাগ। গ্যাসের দামও একইভাবে বেড়েছে এবং আগামী এক সপ্তাহের ভেতরে এর দাম একদম আকাশ ছুঁয়ে যাবে। আমি আরো কিছু খবর আমি আপনাদেরকে জানিয়ে তারপরে আলোচনা শুরু করি। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইসরায়েল তার সমস্ত বিমানের ফুয়েল ট্যাঙ্কার ভরে রেডি করছে যাতে ইরানের উপর হামলা চালানো যায়। এই খবর রাশিয়া জেনে রাশিয়া বলেছে, ইসরায়েল যদি ইরানের উপর এইভাবে ব্যাপকভাবে হামলা করে তাহলে রাশিয়া ইরানকে সমর্থন দেবে। সেই সমর্থনটা কোন মাত্রায় দেবে সেটা এখন ভাবার ব্যাপার। তবে মনে হচ্ছে যে প্রয়োজনে ইরানকে আরো প্রকাশ্য সমর্থন দিতে পারে রাশিয়া, এমনকি এই যুদ্ধে রাশিয়া সরাসরি জড়িয়েও যেতে পারে। এছাড়া এতদিন চীন ইরানকে যে সমস্ত স্যাটেলাইট ইমেজ দিয়ে বা ইনফরমেশন দিয়ে হেল্প করছিল, এখন রাশিয়া পরিষ্কার করে বলেছে তারা এখন গত 2 দিন ধরে সম্ভবত ইরানকে স্যাটেলাইট ইমেজ এবং আদার ইনফরমেশন দিয়ে হেল্প করছে। তাতে হচ্ছে ইরান যে সমস্ত হামলা চালাচ্ছে সেগুলো কতটুকু কার্যকর হলো এবং কি অবস্থা, হামলা পরবর্তী কি সিচুয়েশন, এগুলো দেখতে পাচ্ছে। এর ধারাবাহিকতায় আমি আপনাদেরকে জানাতে চাই, জর্ডানে আমেরিকা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল, ইরানের হামলায় তা ধ্বংস হয়ে গেছে। শুধু সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারে ধ্বংস হয়নি, এটা জর্ডানে যেটা মোতায়েন করেছিল সেটাও ধ্বংস হয়েছে। ইরান আশা করছে আগামী এক সপ্তাহ পর্যন্ত তাদের এই হামলা তারা স্বাভাবিকভাবে অব্যাহত রাখবে এবং এর ভেতর দিয়ে 2টা কাজ করবে। একটা হচ্ছে আমেরিকার যত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড বা পেট্রিয়ট এগুলো আছে সেগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, এবং আরো যা করবে সেটা হচ্ছে যে ইরানের যে শাহেদ 136 কামিকাজে ড্রোন আছে, এই ড্রোন বেশি মারবে। ক্ষেপণাস্ত্র কম, ড্রোন বেশি। অল্প টাকার ড্রোন, এই ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য আমেরিকা ইসরায়েলের অনেক বেশি টাকার অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে ইরানের যে কামিকাজে ড্রোন এ বানাতে বড় জোর $10,000 থেকে $20,000 খরচ হয়। আর এই এত সস্তা ড্রোন ধ্বংস করতে আমেরিকা ইসরায়েলকে 40-50 লাখ থেকে $1 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এবং খুব আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে, এই সস্তা ড্রোন দিয়ে কিন্তু ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কন রণতরীর উপর হামলা চালিয়েছে এবং তাতে কিন্তু আগুন ধরে গেছে, এবং জাহাজটি অর্থাৎ এই যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, সেটা ইরানের উপকূল থেকে এখন অন্তত প্রায় 1300-1400 কিলোমিটার দূরে চলে গেছে, ভারত মহাসাগরের দক্ষিণ দিকে। আরো একটা খবর আমি আপনাদেরকে জানাই, কুয়েতে সবচেয়ে বড় যে বিমান ঘাঁটি আমেরিকার আলী আল সালেম বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটিতে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এই যে আত্মঘাতী কামিকাজের যে ড্রোন 136, শাহেদ 136, এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বলা হচ্ছে কয়েকশো সেনা মারা গেছে সেখানে। কুয়েতের এই বিমান ঘাঁটিতে প্রায় 4000 সেনা মোতায়েন ছিল। ইরান সেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং হামলা সাকসেস। এর মানে দাঁড়াচ্ছে যে কুয়েতের আকাশ একদম উন্মুক্ত এখন ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান সবকিছুর জন্য। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সে ওখান থেকে ভূপাতিত করতে পারছে না বা ফেলতে পারছে না। তাতে ইরান ইজিলি এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারছে। এবং বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, বিশেষ করে এক্সে বিভিন্ন রকমের ভিডিও, ছবি ঘুরে বেড়াচ্ছে যে আমেরিকার বহু সেনা মারা গেছে এবং তাদের কফিন পরিবহন বিমানে উঠানো হচ্ছে। সত্য মিথ্যা এখনই জানা যাচ্ছে না, তবে ঘটনা যে অনেক কিছু ঘটছে তা পরিষ্কার। তা না হলে এ পর্যন্ত ইরান আমেরিকার 20টির বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে, আর ইসরায়েলের উপর হামলা তো চালাচ্ছেই, আমেরিকার যুদ্ধ জাহাজেও হামলা চালিয়েছে। তো এখন এই ঘাঁটিগুলো যদি ঠিক থাকতো, অক্ষত থাকতো, তাহলে ইরানকে এতক্ষণ তামা করে ফেলার কথা ছিল। এই পরিস্থিতিতে ইরান আশা করছে তারা এইভাবে যুদ্ধটা আরো এক সপ্তাহ চালিয়ে যাবে এবং তাতে আমেরিকা ও ইসরায়েলের তাদের যে ডিফেন্স সিস্টেম তার 50% ডাউন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে মোটামুটিভাবে ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত ঘাঁটি বা যে এরিয়াতে আমেরিকার অবস্থান আছে সেই সব জায়গায় একদম ইজিলি বিনা বাধায় ইরান মোটামুটি বিমান হামলাও চালাতে পারে, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা তো চালাবেই। এর ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ইরান কিন্তু গতকাল থেকে, বৃহস্পতিবার থেকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোটামুটিভাবে বেশ বেশি মাত্রায় ব্যবহার করা শুরু করেছে। আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানাই, ইরান প্রথম দিকে গড়পড়তা প্রতিদিন 140টা বা 150টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো, কিন্তু এখন সেটা কমিয়ে 15-20টায় নামিয়ে এনেছে। ড্রোন হামলা বাড়িয়েছে, তার মূল কারণ হচ্ছে যে এখন তাদের হাতের পুরনো ক্ষেপণাস্ত্র হয়তো
অনেক শেষ হয়ে যাচ্ছে। এখন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তা ব্যবহার করতে চাইছে না এই কারণে যে তা ব্যবহার করলে হয়তো ইন্টারসেপ্ট করবে বা আরো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, তার চেয়ে ড্রোন দিয়ে হামলা করবে, হামলা সফলও হচ্ছে। আবার ড্রোন ভূপাতিত, অনেক ড্রোন তো ভূপাতিত করতে তাদের ইন্টারসেপ্টর শেষ হয়ে যাবে ধীরে ধীরে। তখন ইরান ইজিলি বড় এবং নতুন প্রজন্মের হেভি ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে শত্রুপক্ষকে একেবারে ঘায়েল করতে পারবে। পরিস্থিতি যেখানে যাচ্ছে তাতে আমেরিকা এবং অত্র অঞ্চলের অর্থনীতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে। অর্থনীতির কথা একটু পরে আসছি। আর একটা তথ্য আমি আপনাদেরকে দিই। আমি একটু আগেই বলেছি আমেরিকার অফেন্স এবং ডিফেন্সের জন্য, অর্থাৎ হামলা করার জন্য এবং হামলা ঠেকানোর জন্য প্রায় প্রতিদিন $1 বিলিয়ন বা $100 কোটি খরচ হয়ে যাচ্ছে। তাদের জাহাজ মেনটেন, সাবমেরিন মেনটেন, বিমানবাহী রণতরী মেনটেন, বিমান মেনটেন, জ্বালানি, এত রেডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে বিভিন্ন রকমের গোয়েন্দা বিমান, তাদের জ্যামিং সিস্টেম, তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ঘাঁটিগুলো মেনটেন করা, তারপরে আহত সেনাদের চিকিৎসা দেওয়া, তাদের খাবার দাবার, প্রায় 40-50-60 হাজার সেনা অত্র অঞ্চলে মোতায়েন আছে। তো সবকিছু মিলে ব্যাপক একটা অর্থবিত্ত তাদের পেছনে খরচ হচ্ছে। তাতে বলা হচ্ছে যে প্রতিদিন মার্কিন বাহিনীর অফেন্স এবং ডিফেন্সের জন্য প্রতিদিন $100 কোটি খরচ হচ্ছে। তার মানে গত এই কয়দিনে কত ডলার খরচ হয়ে গেছে আপনি ভাবেন। প্রতিদিন যদি $100 কোটি করে খরচ হয় তাহলে 7 দিনে $700 কোটি বা $600 কোটি চলে গেছে। আর ক্ষয়ক্ষতি অন্যান্য তো আছে। এই অবস্থায় আমেরিকার অস্ত্র ভান্ডারে কিন্তু ইতিমধ্যে ঘাটতি দেখা দিয়েছে এবং তাদের আর্মস রিস্টক করার জন্য, তাদের ভান্ডার পূর্ণ করার জন্য পেন্টাগন মানে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় যেটা পেন্টাগন, সেই যুদ্ধ মন্ত্রণালয় $50 বিলিয়ন ঋণ চেয়েছে। তার মানে $50 বিলিয়ন মানে